আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইমরান দ্য হরর ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মিতু। চলুন তার ভাষাতেই বলা যাক। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরে কলেজ। তাই কলেজ আর প্রাইভেট এর সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে ১ কিলোমিটার দূরে একটা ৩ তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুব সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরে চৌরাস্তা। আমি আর নীলিমা মিতুর রুমটিতে দুজনে থাকি এই রুমটিতে। সেও আমার সাথে পড়ে। আর এখানে নতুন দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল। আর পড়ার টেবিলের পিছনে আমাদের বিছানা। আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে দুটি জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়। আর একটু দূরে দুটো বড় নারিকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। ৬ মাস খুব ভালোভাবে কেটে গেল। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গুছাচ্ছে। আমি তাকে বললাম, কিরে নীলু, বাসায় যাবি? আকাশের অবস্থাও তো ভালো না। সে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। ও, কোনো কিছু হয়েছে কি? আরে না, এমনি যেতে বলল। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছিস, যে কোনো সময় ঝড় আসতে পারে। আচ্ছা, আরও কথা হলো এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পর কি মনে করে যেন আমার চোখ জানালায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারিকেল গাছে একটা ঈগল বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। জানালা দুটো বন্ধ করে দিলাম। যখন জানালা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে। তাই পড়ার টেবিলে বসলাম পড়তে। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল। আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনো সেই গাছে বসে আছে। একটা অশরীরীর ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। সাথে সাথে জানালা বন্ধ করে দেই। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজা ধাক্কা দিয়ে মিতু মিতু করে কে যেন ডাকলো। আমি দরজা খুলতেই দেখি নীলিমা। আমি বললাম, নীলু, ভালোই হয়েছে তুই এসেছিস। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না। শুন না, আমার ক্ষুধা লাগছে খুব। আচ্ছা, তুই চেঞ্জ কর, আমার খাবারটা খাইস। আমার কেন জানি আজ খেতে ইচ্ছে করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। ওদিকে কুকুরটাও কাদা বন্ধ হয়েছে। ঠিক সে সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলুকে। আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম আর ওকে ভয় পেয়ে বললাম, তুই? আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই।
আমার খাবার আমার টেবিলেই। সে বলল, আজ আর যাওয়া হলো না। বাইরে এত বৃষ্টি। আমি তখন ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আর পরক্ষণেই মনে হলো এটা আমার হ্যালুসিনেশন নয়তো। কিন্তু মনের ভুল হওয়ার তো কথা না। আমার তো স্পষ্ট মনে আছে মিতু কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় নীলিমা বলল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে ল্যাপ কাঁথা মুড়ন শুরু করলো। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না, ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজা ধাক্কানো শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম, দেখলাম পাশের রুমের পিঙ্কিদি খুবই ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, মিতু, নীলু আর নেই রে। চৌরাস্তায় যাওয়ার রাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। আমি 200 ভোল্টের শক খেলাম যেন। আমি বললাম, কিন্তু 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 না, তাড়াতাড়ি চল বলেই আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তেই পিছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরে রক্ত মাখা, মাথাটা কেমন বিকৃত রূপ ধারণ করেছে। বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছু বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে এসেছে। গিয়ে দেখলাম লোকজনগুলো হয়ে তার লাশ দেখছে। আমি গিয়ে দেখলাম নীলু নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে, যা আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল নারিকেল গাছটার দিকে। দেখলাম নীলু সেই গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর নীলু আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করলাম। এটা দেখে পিঙ্কি দিয়ে আমার এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারিকেল গাছের দিকে দেখাই, আর ওরা কিছুই দেখতে পায়নি। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আর আমার কিছুই মনে নেই, কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন বেলা চোখ খুলে পিঙ্কি দি বিছানায়। আমার পরিবারের সবাই আছে আর মেসে সবাই আছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমার বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেসে ছেড়ে কলেজে হোস্টেলে উঠি। ধন্যবাদ সবাইকে আমাদের ঘটনাটি শোনার জন্য। এরকম ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যাওয়া যাক। চট্টগ্রামে গিয়েছিলাম, বাসায় ফিরছি রাত 12টায়। আমাদের স্টেশনে ট্রেন আসলে আমি প্রথমে নিজের শরীরে গরম কাপড়গুলো ঠিকঠাক ভাবে পরিপাটি করে নিই, কারণ শীতের রাত, কনকনে শীত। স্টেশন জনমানব শূন্য প্রায়। ট্রেনটা মধ্য পথে আটকা পড়ার কারণে এত রাত। স্টেশন থেকে আমার বাসা প্রায় 10 কিলোমিটার দূরে, কারণ কোনো রিক্সা বা অটো চোখের সীমানাতে নেই। স্টেশনে তেমন দোকানপাট খোলা নেই, যদিও চায়ের নেশাটা আমাকে তাড়া করছে। তারপর শীতের রাতে চায়ের লোভটা স্বাভাবিকভাবে বেশি। আমি চোখ দিয়ে আপাতত টি স্টল খুঁজছি। ঘুরতে ঘুরতে স্টেশনের চিপার গলির মধ্যে একটি ছোট দোকান পাওয়া গেছে। দোকানদার বয়সে বৃদ্ধ। আমি দোকানে গিয়ে সোজা বসে পড়লাম। তারপর চাচাকে বললাম, চাচা, চা হবে?
লাল গরম চা। চাচা বলে, বাবা চায়ের জন্য বসে আছি। কেন হবে না? সারা রাত আমার দোকান খোলা থাকে। আমি শুধু রাতেই ব্যবসা করি। বিষয়টা অদ্ভুতই মনে হতে চাচার দিকে এবার ভালো করে চেয়ে দেখি চাচার মাথায় চাদরের ঘোমটা, বিশাল দাড়ি, চোখগুলো বড় বড়, পরনে লুঙ্গি। আর অদ্ভুত ব্যাপার হলো চাচার পা দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না, কিছুতেই না। সে থেকে বুকের মধ্যে হালকা ধুক ধুক শব্দ শুরু হয়েছে। মানে গান যেরকম ধীর আস্তে শুনলে যেরকম মনে হয়। বিষয়টা বেশ ভাবাচ্ছে। আশ্চর্য, পায়ের পাতা কোথায় চাচার? অবিশ্বাস নিজের চোখের সাথে হতে লাগলো। চাচা বলে উঠল, বাবা কোথায় যাবে? কোথায় বাসা? আমি সব বলার পরে চাচা বলে, বাবা তুমি তো এখন রিক্সা ভ্যান কিছুই পাবে না। তাছাড়া এখন রাত 12টার উপরে, তুমি বিপদে আছো। শুনে আস্তে আস্তে বুকের ভয় বাড়ছে। তারপর চাচা বলে উঠে, চিন্তা নেই, যা দিচ্ছি খাও, ঠিক হয়ে যাবে। চাচার কথা শুনে রহস্য গন্ধ টের পেলাম। মনে মনে ভাবছি, কোথায় আছি আমি, কোথায় এলাম? চাচা চা বানাতে শুরু করলো। আমি দেখছি। হঠাৎ চাচা বলে উঠে, যা দেখি চায়ের চিনি তো শেষ। আমি আবার চিনি ছাড়া চা খাই না। চাচা বলে, চিন্তা নেই, যদিও পাশের দোকানে চিনি আছে, কিন্তু দোকান বন্ধ। চিনি চলে আসবে। কথাটি শুনে এবার যায় অবস্থা। এত রাতে কোথা থেকে চিনি আনবে চাচা? এমনভাবে বলতে শুনে মনে হচ্ছে চিনিটা তার কাছেই আছে। সন্দেহ মনের ভিতর প্রবল আকার ধারণ করছে। পিনিক ডিসঅর্ডার যাকে বলে। চাচাকে তারপর থেকে দেখতে ভয় লাগা শুরু হয়েছে। তারপর যা ঘটে, চাচা পাশের দোকানের দিকে গেল। আমার চোখের আড়াল হলে আমি চোখে পেতে দেখি চাচা নিজের হাত বের করে দোকানের ভিতর থেকে চিনি বের করছে। চোখে বিশ্বাস হবার নয়। এটা কি করে সম্ভব? প্রায় 10 হাত দূর থেকে সামান্য মানুষের হাত দিয়ে এত দূর থেকে কিভাবে সম্ভব? এত মানুষের হাত নয়। আমি তারপর তা দেখে পরে সোজা বসে পড়লাম দোকানে। নিজেকে বলতে লাগলাম, এই লোমহর্ষক বিপদ আমার আজ ছিল ভাবা মুশকিল। চাচা বলে, চিনি পেয়ে গেছি বাবা। আমি কথা বাড়াতে চাইনি বলে কোনো প্রশ্ন করিনি। চাচার চা বানানো শেষে 2 কাপ বানিয়েছে, চাচাও খাবে আর আমার সাথে গল্প করবে। চাচা যখন চায়ের কাপ আমার হাতে তুলে আসলো তখন দেখি ফেললাম যে দেখার চাচার হাতের নিচের দিকে ফাড়ার দাগ, এবং সেটি সতেজ দাগ, রক্ত লাল টকবক করছে। এবারে আমি চিৎকার মারি। চাচা বলে, বাবা কোনো প্রশ্ন আমাকে করবে না, জানি ভয় করেছ। এটা রাত গভীর, রাত এখানে শুধু দেখবে, উত্তর পাবে না। বিষাদের সুরে কথা আর এভাবে বলতে দেখে মনে হচ্ছে আমি অন্য জগতে আছি। মনে হচ্ছে জীবনের সবচেয়ে দৌড়টা দিই। কিন্তু আমার জানা আছে রাত এখন 2টোর কাছাকাছি। তাছাড়া রাস্তাতে আরো বড় রকমের অলৌকিক স্পট রয়েছে। সেই স্পটগুলোতে রাস্তায় জিনেরা অবদ্ধে চলাফেরা করে, মানুষ রূপে মানুষকে ধোঁকা দেয়। ভোর হতে আজান পড়তে বাকি 3 ঘন্টার কম। আমি দোকানে স্টেশনে কাটাবার প্ল্যান করছি। যেভাবেই হোক আমাকে ভয় রোধ করে কাটাতে হবে। কিছুক্ষণ পর আমার বসার টুলে অবিকল কেউ এসে বসে। স্পষ্ট বোঝা যাচ্ছে মাথাটা হালকা হবার তৈরি। অলৌকিক কেউ বসে আমার পাশে, আর আমি দেখতে পাচ্ছি না। আমি টুল থেকে উঠে গেলে চাচা বলে, বসো বাবা। ও কিছু না, রাতের বন্ধুরা এসেছে। আমি প্রশ্ন করলাম। চাচা বলে, তোমাকে আগেই বলেছি আমাকে প্রশ্ন করবে না।
চাচা এবারে 3টি চা বানাচ্ছে, আরেকটা কার তা তো জানি না, কিন্তু দেখি চাটা কিভাবে কি করে দেখলাম 3 নম্বর চাটা তুলে এনে দিল, কিন্তু চা এমনিতে শেষ হয়ে গেল। মনে হচ্ছে আমি আহট দেখছি, টিভি দেখছি। বুকটার মধ্যে ভয় করতে করতে শর্ট করছে। চাচা এটা আমাকে বলেনি, যে অদৃশ্য তাকে বলেছে আন্দাজ ঠিক, কারণ 3য় জন পরী, কারণ পরীটা মেয়ে কণ্ঠে বীভৎস আওয়াজে হাসছে। এবারে আমার শঙ্কা হলো পরীর কবল থেকে বাঁচতে হবে, কারণ এই রাতে তারা আমাকে ভোলা করে দিবে, তাদের পছন্দ মতো তাদের জায়গায় নিয়ে যাবে। যা এটা ঘটে আসছে আমার সাথে, আর পরী আমার কাছে নতুন কিছু নয়। পরী আমার লাইফে ছোট থেকেই। আমি বুঝে গেছি পরী এই এসেছে, পরী যার হাত থেকে আমি বাঁচতে চাই, যে পরীকে আমি চাই না, এড়িয়ে যেতে চাই, কিন্তু সে নাছোড় ছাড়বে না আমাকে। আজ টার্গেট করে সুযোগ করেছে। এবার চাচাকে বলি, চাচা আপনি সবই দেখেছেন, জানেন, বুঝতে পেরেছেন, কিন্তু আমাকে ওই পরীর হাত থেকে বাঁচান, নয়তো আজ আমি এই দুনিয়া ছেড়ে তাদের দুনিয়াতে যেতে হবে, থাকতে হবে। সে সুযোগ করে এসেছে চাচা, বলে সীমানা অতিক্রম, এটা ঠিক নয়। বাবা চিন্তা করো না, দেখছি। বলতেই দোকান থেকে 2 জনে উধাও। গায়েব ভয়টা কি রকমের সেটা বর্ণনা করতে পারছি না। ঘড়ির কাঁটায় আজান দিতে বাকি 20 মিনিট, তা দেখে শান্ত হলাম। তারপর প্ল্যাটফর্মে চলে এলাম। রেল লাইনের দিকে দৃষ্টি যেতে যা দেখলাম, এক বিশাল সাদা পোশাক পরিহিত বাহিনী রেল বাইয়ে সামনে এগোচ্ছে, আর সে চাচা পিছে তাকিয়ে ধাওয়া করছে। অলৌকিক কি দেখেছি আমি! যেতে যেতে তারা চোখের সীমানা এড়িয়ে গেল। শরীরে জ্বর এসেছিল, কখন বুঝতে পারিনি। ভীষণ জ্বর গায়ে। কিছুক্ষণ পর স্টেশনে মসজিদ থেকে মধুর কণ্ঠে আওয়াজ ভেসে উঠল, মনে শান্তি আসলো। তারপর মসজিদে গিয়ে নামাজ শেষ করলাম, আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। আকাশ পরিষ্কার হলে আমি চাচার কাছে দোকানে গেলাম, কিন্তু সেখানে চাচা নেই, অন্য দোকানদার। বোঝার বাকি নেই চাচা জিনের বাদশা ছিলেন। রাত করে বাইরে থাকবেন না, সফর করবেন না, কাউকে বিশ্বাস করে কোথাও যাবেন না, কারণ রাত তাদের দখলে, তাদের জীবন কর্ম তখন শুরু হয়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।